নমস্কার। আমি শরৎচন্দ্র দাস, বাংলা ভাষার শিক্ষক। ওয়েব একাডেমিয়া একটা অনলাইন ফ্রি কোচিং ক্লাস, দূরের বিশেষ করে বর্ধমান শহরের বাইরে বা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা দুস্থ ছাত্রছাত্রীদের জন্যে এই পরিকল্পনা, এই উদ্যোগ যুক্ত রয়েছেন বিশিষ্ট কয়েকজন শিক্ষক মহাশয়। আমি তার মধ্যে অবশ্যই পার্থপ্রতিম দেবনাথ স্যারের কথা বলছি। তার সঙ্গে এই একাডেমিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা চিন্ময়বাবুর কথাও বলছি যে এরকম একটা সাধু উদ্যোগ নেওয়ার জন্যে। আমি আজকে যে বিষয়টা পড়াচ্ছি সেই বিষয়টা অবশ্যই আইসিএসই বোর্ডের একটা বিষয়। আর এটা পড়ানোর শুরুতে একটা কথা বলবো যে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজ ফলো করো ওয়েব একাডেমিয়ার, এবং ইউটিউব চ্যানেল যেটা আছে ওয়েব একাডেমিয়ার সেটা নিশ্চয়ই তোমরা সাবস্ক্রাইব করবে। তাহলে পরপর যে সমস্ত ক্লাসগুলো হয়, বিভিন্ন বিষয়ের ক্লাস হয়, সেই ক্লাসগুলো তোমরা দেখার সুযোগ পাবে। তো যেটা বলছিলাম যে আইসিএসই বোর্ডের সংকলিতা থেকে বাংলা ভাষার একটি চ্যাপ্টার, খুব জনপ্রিয় একটা কবিতা বোর্ডে আমি লিখেছি, আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশের লেখা কবিতা। আমরা জানি যে জীবনানন্দ দাশ 18ই ফেব্রুয়ারি 1899 খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন সত্যানন্দ দাশ এবং মা কুসুম কুমারী দাস বা কুসুম কুমারী দেবী। কুসুম কুমারী দেবী কিন্তু খুব বিখ্যাত হয়ে আছেন একটি কবিতার জন্য, সেটা প্রায় প্রবাদের মতো, যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। ফলত আমরা বুঝতে পারছি যে জীবনানন্দ দাশের বাড়িতেই কিন্তু সাহিত্য চর্চার পরিবেশ ছিল। তিনি পড়াশোনা করেছেন ইংরেজি ভাষা সাহিত্য নিয়ে, অধ্যাপনা করেছেন বিভিন্ন কলেজে। আসলে পেশাগত জীবনে তিনি খুব একটা যে থিতু হতে পেরেছিলেন তা নয়। কলকাতার সিটি কলেজে পড়িয়েছেন, দিল্লির রামজশ কলেজে পড়িয়েছেন, এবং একেবারে শেষের দিকে হাওড়া গার্লস কলেজে তিনি পড়াতেন। আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে এত বড় একজন কবিকে আমরা হারিয়েছি ট্রাম দুর্ঘটনায়। 14ই অক্টোবর দেশপ্রিয় পার্কের কাছে ট্রাম অ্যাক্সিডেন্ট হয় কবি জীবনানন্দ দাশের, এবং 22শে অক্টোবর শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে তার প্রয়াণ ঘটে। কিন্তু জীবনানন্দ দাশ আমাদের সাহিত্যে যা দিয়ে গেছেন তার চর্চা যুগ যুগ চলতেই থাকবে। তার কারণ জীবনানন্দ দাশ যে শুধু কিছু কাব্যগ্রন্থ রচনা করেছেন বা গদ্য লিখেছেন, কবিতার কথার মতো বই লিখেছেন বা উপন্যাস লিখেছেন, মাল্যবান, জলপাইহাটি, কারুবাসনা, শুধু তাই নয়। আসলে জীবনানন্দ দাশ আমাদের বাংলার প্রকৃতিকে, তার রূপ, রস, গন্ধ, স্পর্শ, এই সব কিছুকে নিয়ে এমন একটা অনুভূতির জগৎ তিনি আমাদের উপহার দিয়ে গেছেন। আমরা বোধহয় তার কবিতা না পড়লে আমাদের চোখে দেখা পৃথিবীটাকেও, আমাদের চারপাশের প্রকৃতিকেও বোধহয় এইভাবে দেখতে পারতাম না। তার ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, রূপসী বাংলা ইত্যাদি তার যে কাব্যগ্রন্থ, সেই সব কবিতায় ছড়িয়ে আছে বাংলার প্রকৃতির উপাদান, বাংলার মানুষের কথা, সমাজের কথা, পাখির কথা, ধান ক্ষেতের কথা। এই বাংলার প্রকৃতির কি নেই তার কবিতায়, সেটাই বলার কথা। আমি কবিতাটা একবার পাঠ করছি, তারপরে এর যে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ সেটা দেওয়ার আমি চেষ্টা করব। আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে, ধান সিঁড়িটির তীরে, এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল,
শালিখের বেশে। হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব কিশোরীর, ঘুঙুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী, মাঠ, ক্ষেত ভালোবেসে। জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়। রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে। দেখিবে ধবল বক, আমাকেই পাবে তুমি ইহাদের ভিড়ে। তাহলে এই কবিতাটা পড়ে আমরা বুঝতেই পাচ্ছি যে বাংলার প্রকৃতির প্রতি কবি জীবনানন্দ দাশের ভালোবাসা কতখানি। জন্মান্তরবাদে বিশ্বাসী কবি মনে করেছেন যে শুধু এক জীবনে বাংলার প্রকৃতির প্রতি তার এই যে দেখার যে স্বাদ, এই আস্বাদনের যে ইচ্ছা, এটা ফুরবে না। বারবার জন্ম নিতে হবে এই বাংলার প্রকৃতিকে দেখবার জন্যে, তাকে অনুভব করবার জন্যে। এই কবিতাটা কবির রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবিতা। আমরা জানি যে রূপসী বাংলা কাব্যগ্রন্থ কবির মৃত্যুর পরে প্রকাশিত। এই রূপসী বাংলা কাব্যগ্রন্থের একটি উল্লেখযোগ্য কবিতা আবার আসিব ফিরে। এই কাব্যগ্রন্থটি অশোকানন্দ দাশ উদ্যোগ নিয়ে প্রকাশ করেছিলেন। এটা আমাদের খুব জানা তথ্য। সবচেয়ে যেটা বলার কথা যে একটা 14 লাইনের কবিতা, যেটাকে আমরা সনেট বলি বা চতুর্দশপদী কবিতা বলি। এই চতুর্দশপদী কবিতা তার প্রথম 8টা লাইন, যেটাকে অষ্টক বা অক্টেভ বলা হয়, এবং পরের যে 6টি লাইন, এই 6 লাইনের যে স্তবক, আর সেটা ষটক, তাকে আমরা বলি ষটক, অর্থাৎ সেস্টেট। তো এই 14 লাইনের মধ্যে তার বাংলার প্রকৃতিকে নিয়ে তার আবেগ অনুভূতি এত নিবিড়ভাবে তিনি প্রকাশ করেছেন যে এতদিন পরে এই কবিতাটা আমাদেরকে মুগ্ধ করে। তার অসংখ্য কবিতা, আসলে জীবনানন্দ দাশ তার জীবৎকালে কিন্তু তেমন কোনো পুরস্কার পাননি। তার কবিতার মূল্যায়ন হয়েছে কিন্তু অনেক পরবর্তীকালে। এবং যত দিন যাচ্ছে তার কবিতাকে সমালোচকেরা কিন্তু আরো বেশি বেশি করে উদ্ঘাটন করছেন, আবিষ্কার করছেন। সনেটের ক্ষেত্রে আমরা যেটা জানি যে প্রথম যে 8টা লাইনে সেখানে কবিতার যে মূল ভাব, সেই ভাব ব্যক্ত করেন কবি। পরের যে 6টা লাইন অর্থাৎ ষটক, সেখানে এর যেন সিদ্ধান্ত বা উপসংহার করে থাকেন কবি। সেটা তো একটা রূপগত দিক গেল, কিন্তু এর ভেতরে যা রয়েছে, আসলে জীবনানন্দ দাশের কবিতার বিশেষত্ব হচ্ছে চিত্ররূপময়তা, যেটা অমিয় চক্রবর্তী বলেছেন। ফলে এই কবিতাটা পড়লে আমাদের চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে এবং আমাদেরও মনে হয় যে সত্যি আমাদের এই যে জন্মভূমি, এ সত্যি পৃথিবীর সেরা।
আর অন্য কোথাও যাওয়ার দরকার নেই, যেটা জীবনানন্দ দাশও বলেছেন যে বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। কবি এই কবিতাতেও বলছেন যে আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, অর্থাৎ ধানসিঁড়ি নদীর তীরে তিনি আসবেন। এই বাংলার নদী হয়তো মানুষ নয়, শঙ্খচিল, শালিক, কাক ইত্যাদি পাখির রূপ ধরে তিনি আসবেন। আমাদের বাংলার যে অত্যন্ত আমাদের প্রাণের একটা উৎসব নবান্ন, কার্তিকের নবান্নের দেশে তিনি আসবেন। নতুন ধান যখন আমরা পাব সেই কার্তিক অগ্রহায়ণ মাসে, তখন সেই নতুন ধান দিয়ে যে নবান্ন হবে, সেই নবান্ন গ্রহণ করতে তিনি আসবেন। আমাদের এই বাংলাদেশ সেই নবান্নের দেশ। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। দীপ্তি ত্রিপাঠী একটা জায়গাতে বলছেন যে জীবনানন্দ দাশের কবিতা পৌষের চন্দ্রালোকিত মধ্যরাত্রির মতো, কুহেলি কুহকে আচ্ছন্ন। তার কবিতার মধ্যে অদ্ভুত একটা মায়া আছে, যা কুয়াশা ঘন পরিবেশের মধ্যেও আমরা পেয়ে থাকি এই বঙ্গ প্রকৃতির মধ্যে। তাই কুয়াশার বুকে ভেসে কবি আসবেন কাঁঠাল ছায়ায়। এও কিন্তু আমাদের অনেকের বাড়িতে কাঁঠাল গাছ আছে, আমাদের আশপাশে কাঁঠাল গাছ আছে, কিন্তু তার ছায়া কত সুস্নিগ্ধ সেটা জীবনানন্দ দাশ উপলব্ধি করলেন। শুধু নিজে নয়, আমাদের মতো পাঠকদেরও কিন্তু উপলব্ধি করালেন। হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। জীবনানন্দ দাশের কবিতার একটা বড় বিশেষত্ব হচ্ছে যে ইন্দ্রিয় সক্রিয়তা। এই ইন্দ্রিয়কে যে সজাগ করছেন তিনি, ইন্দ্রিয়কে সজাগ করছেন, ইন্দ্রিয়কে তিনি সক্রিয় করে দিচ্ছেন। তার এই যে সমস্ত শব্দের যে ব্যবহার তিনি করছেন, এই যে গন্ধ, তার আগে রঙের কথা বললেন। কখনো আমাদের দর্শনেন্দ্রিয় জেগে উঠছে, কখনো আমাদের ঘ্রাণেন্দ্রিয় জেগে উঠছে। আবার আসিব আমি বাংলার নদী, মাঠ, ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়। জলাঙ্গি বাংলার একটি অতি পরিচিত নদী। বাংলার সবুজ করুণ ডাঙায় বললেন, অর্থাৎ প্রকৃতি জীবনানন্দ দাশের কবিতায় যেন চরিত্র হয়ে উঠছে। কোথায় কবিকে দেখা যাবে? কবি বলছেন যে হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। সুদর্শন এক পাখির নাম। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। লক্ষ্মী পেঁচা রাতে শিকার করতে বের হয়, কিন্তু বাঙালির যে সংস্কৃতি, তাদের বিশ্বাস, সেই বিশ্বাস অনুযায়ী কিন্তু লক্ষ্মী পেঁচা হচ্ছে মাঙ্গলিক। শিমুলের ডালে লক্ষ্মী পেঁচা হয়ে কবি আসবেন। খইয়ের ধান ছড়াতেছে শিশু, যে ধান থেকে খই হয়, সেই খইয়ের ধান শিশু ছড়াচ্ছে উঠানের ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা পায়। রূপসা নদীর ঘোলা জলে কিশোর তার তীর বেয়ে যে একটা সাদা ছেঁড়া পাল খাটিয়ে একটা ডিঙা বেয়ে চলেছে, কবিকে তার মধ্যে আমরা খুঁজে পাবো। রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে নিড়ে দেখিবে ধবল বক। ঠিক সন্ধ্যের আগের মুহূর্তে আকাশের যে রং, সে কি অদ্ভুত মায়াবী একটা রং, সে গোধূলি রং। সেই রাঙা মেঘের উপর দিয়ে বক আসবে সাঁতার কেটে, কবিকে তার মধ্যে দেখতে পাওয়া যাবে।
অর্থাৎ বাংলার প্রকৃতির প্রত্যেকটা অনুষঙ্গের মধ্যে, প্রত্যেকটা উপকরণের মধ্যে কবি জীবনানন্দ দাশকে আমরা উপলব্ধি করতে পারব। এভাবে কবি আবার আসিব ফিরে কবিতায় একদিকে যেমন বঙ্গ প্রকৃতির সৌন্দর্য চেতনাকে তুলে ধরলেন, প্রকৃতির প্রতি তার যে প্রেম তাকে তুলে ধরলেন, বাংলার বিভিন্ন অনুষঙ্গকে তুলে ধরলেন, আর এই বিশ্বাস আমাদের মনে গেঁথে দিলেন যে যদি আমি আমার জন্মভূমিকে ভালোবেসে থাকি তাহলে কোনো না কোনো ভাবে আমি আবার ঠিক অন্য কোনো জন্মে এই জন্মভূমিতে ফিরে আসব। এই জন্মভূমির প্রতি যে নিবিড় যে অন্তরের যে টান, তা এই কবিতায় কবি এত চমৎকারভাবে ব্যক্ত করলেন যে আমরা যারা পাঠক তারাও কবির সঙ্গে একাত্ম হয়ে যাই। এইখানেই এই কবিতাটা একটি কালজয়ী কবিতা হয়ে উঠেছে। ধন্যবাদ আমার ছাত্রছাত্রীদের, আমি অভিভাবকদেরও নমস্কার জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি ওয়েব একাডেমিয়ার এই অনলাইন যে ফ্রি কোচিং ক্লাস এটা দেখার জন্যে, আমাদের সহযোগিতা করার জন্যে। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব করুন, আবার একবার বলছি, আর ফেসবুক পেজ ফলো করুন। আর আপনাদের পরিচিত ছাত্রছাত্রীদের দয়া করে বলুন যে তারা যাতে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে, তাতে আশা করি অনেকেই উপকৃত হবে এবং আমরাও উৎসাহ পাবো এই ক্লাসগুলো কন্টিনিউ করার ব্যাপারে। ধন্যবাদ।